আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। গাজায় সেনা পাঠাবে কিনা সিদ্ধান্ত নেবে পাকিস্তানের পার্লামেন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক, এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফের বিরুদ্ধে দেশটির সরকারি সেনাদের ধারাবাহিক সাফল্যে চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন চাচ্ছে সেখানে থাকা প্রায় ১৫০০-এর মতো সেনা দ্রুত ফিরিয়ে নিতে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। গণমাধ্যমটির বরাতে তুরস্কের ইয়েনি সাফাক জানিয়েছে, সিরিয়া সরকার দেশটির উত্তরাঞ্চল থেকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। এসডিএফ যদি সত্যিই ভেঙে যায় তাহলে মার্কিন সেনাদের সিরিয়ায় থাকার প্রয়োজন হবে না। বৃহস্পতিবার ২২ জানুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ৩ জন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে বলা হয়, গত এক সপ্তাহে মাথা ঘুরিয়ে দেওয়া ঘটনাপ্রবাহ ঘটেছে, যা পেন্টাগনকে সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির যৌক্তিকতা নতুন করে ভাবতে বাধ্য করেছে। এতদিন ইসলামিক স্টেট আইএস মোকাবিলায় এসডিএফের সঙ্গে অংশীদারিত্বই ছিল মার্কিন মিশনের মূল ভিত্তি। তবে সিরিয়ান আরব আর্মির ধারাবাহিক অভিযানের মুখে এসডিএফের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ায় সেই অংশীদারিত্ব কার্যত অকার্যকর হয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অবস্থায় সেখানে মার্কিন সেনা রাখতে চায় না যুক্তরাষ্ট্র। বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে প্রায় ১৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই মিশনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছে। গত বছর দ্বিতীয় মেয়াদ শুরুর সময় ট্রাম্প জানিয়েছিলেন তিনি সিরিয়া থেকে সেনা সরানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগন এখনও কিছু বলেনি। সেনা ফিরিয়ে আনার ইস্যুতে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, এ নিয়ে আমাদের দেওয়ার মতো কিছু নেই। আমরা কাল্পনিক পরিস্থিতি বা ভবিষ্যৎ অভিযানের বিষয়ে মন্তব্য করি না। গাজায় সেনা পাঠাবে কিনা সিদ্ধান্ত নেবে পাকিস্তানের পার্লামেন্ট। ফিলিস্তিনের গাজার জন্য প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে আইএসএফে পাকিস্তান সেনা পাঠাবে কিনা তা চূড়ান্তভাবে দেশটির কেন্দ্রীয় সরকার ও পার্লামেন্টে নির্ধারণ করবে বলে জানিয়েছেন দেশটির একজন সিনিয়র কর্মকর্তা। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পিসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পাকিস্তান। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরাম চলাকালে ট্রাম্পের সামনেই সেখানে ২০টি দেশ স্বাক্ষর করে। পাকিস্তানও ওই দলে ছিল। তবে বোর্ড অফ পিসে পাকিস্তানের স্বাক্ষর করা নিয়ে বিরোধী দলগুলো সমালোচনা ও আপত্তি জানিয়েছে। তারা সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সংস্থায় যোগ দেওয়ার ফলে সম্ভাব্য প্রভাব পড়তে পারে, যা ভালোর চেয়ে খারাপই বেশি হবে। কর্মকর্তারা বলছেন, ইসলামাবাদে শান্তি বোর্ডের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তানি সেনা গাজায় পাঠানো হবে না এবং হামাসকে অস্ত্রহীন করার কোনো উদ্যোগেরও অংশ হবে না। ফিলিস্তিনের গাজার জন্য প্রস্তাবিত আইএসএফে সেনা পাঠানো নিয়ে এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আমাদের রেড লাইন স্পষ্ট। পাকিস্তান হামাসকে অস্ত্রহীন করার কোনো প্রচেষ্টার অংশ হবে না। গণপরিষদের স্বার্থে নেওয়া সিদ্ধান্তগুলো সেনাবাহিনী নয়, কেন্দ্রীয় সরকারই গ্রহণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থাটি তাদের অন্যতম বৃহৎ অর্থদাতা দেশকে হারাল। খবর বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ১ বছর আগে নির্বাহী আদেশের মাধ্যমে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। কোভিড-১৯ মহামারীর সময় সংস্থাটির বিরুদ্ধে অতিমাত্রায় চীন ঘেঁষা আচরণের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ এইচএইচএস জানায়, কোভিড মহামারী মোকাবিলায় ডব্লিউএইচওর ব্যর্থতা, প্রয়োজনীয় সংস্কার করতে না পারা এবং সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাবের কারণেই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ডব্লিউএইচও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু সংস্থাটির জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি পোলিও
পোলিও নির্মূল, এইডস প্রতিরোধ, মাতৃমৃত্যুর হ্রাস এবং তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তিসহ নানা বৈশ্বিক উদ্যোগে ডব্লিউএইচওর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। কোভিড-19 মহামারীর পর ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে একটি আন্তর্জাতিক মহামারী চুক্তি প্রণয়ন করে ডব্লিউএইচওর সদস্য রাষ্ট্রগুলো। 2024 সালের এপ্রিল মাসে চুক্তিটি অনুমোদিত হলেও যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়নি। ঐতিহাসিকভাবে ডব্লিউএইচওর অন্যতম বড় অর্থদাতা ছিল যুক্তরাষ্ট্র, তবে 2024 ও 2025 সালের জন্য নির্ধারিত অনুদান পরিশোধ করেনি দেশটি। এতে সংস্থাটিকে ব্যাপক কর্মী ছাঁটাই করতে হয়েছে। ডব্লিউএইচওর আইনজীবীরা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রায় $260 মিলিয়ন বকেয়া পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে, যদিও ওয়াশিংটন জানিয়েছে তারা এই অর্থ পরিশোধের কোনো কারণ দেখছে না। নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক। তুরস্ক একটি পুনর্গঠিত বৈশ্বিক ব্যবস্থায় অন্যতম প্রধান শক্তিকেন্দ্রে পরিণত হতে যাচ্ছে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, নীতিনিষ্ঠ পররাষ্ট্রনীতি ও সংকটে দৃঢ় অবস্থানের কারণেই আজ তুরস্ক বিশ্ব রাজনীতিতে স্বীকৃতি পাচ্ছে। তুরস্কের একটি গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার 22 জানুয়ারি তুর্কি উদ্যোক্তা ব্যবসায়ী কনফেডারেশনের 7ম বিশেষ সাধারণ সভায় বক্তব্যে এরদোয়ান বলেন, বিশ্ব ধীরে ধীরে সেদিকেই এগোচ্ছে যা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। তার মতে, সিরিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে তুরস্কের স্বাধীন ও দৃঢ় অবস্থান দেশটিকে ইতিহাস ও বিবেকের সঠিক পাশে দাঁড় করিয়েছে। শক্তিশালী ও মহান তুরস্কের পথে এরদোয়ান বলেন, তুরস্ক এখন একটি সম্পূর্ণ নতুন যাত্রায় প্রবেশ করছে, যেখানে দেশের অর্জন বিশ্বব্যাপী স্বীকৃত হবে এবং গড়ে উঠবে একটি মহান ও শক্তিশালী তুরস্ক। দেশের ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, হতাশাজনক অর্থনৈতিক পূর্বাভাস ও তথাকথিত অন্ধকার দৃশ্যপট উপেক্ষা করতে। এসব প্রচারণাকে তিনি অর্থনৈতিক ষড়যন্ত্রকারীদের কাজ বলে উল্লেখ করেন। বৈশ্বিক রাজনীতিতে তুরস্কের উচ্চাকাঙ্ক্ষা। বিশ্লেষকদের মতে এরদোয়ানের বক্তব্য তুরস্কের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন। ইউক্রেন যুদ্ধ, দক্ষিণ ককেসাস, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সক্রিয় কূটনীতির মাধ্যমে তুরস্ক নিজেকে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমা আধিপত্য নির্ভর ব্যবস্থার বিকল্প হিসেবে একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থার ধারণাও তুলে ধরছেন এরদোগান।